সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে বিশেষ করে টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে আমরা অনেকেই হয়তো কখনো না কখনো একটা বিশেষ ধরনের ভিডিও দেখেছি। হ্যাঁ, ওই যে ১৯৬০ বা ৭০-এর দশকের ইরানের কিছু সাদাকালো বা পুরনো রঙিন ফুটেজের কথা বলছেন তো? একদম ঠিক ধরেছেন। মানে যেখানে নারীরা স্কার্ট বা ওয়েস্টার্ন পোশাক পরে খোলা চুলে বেশ রৌদ্রোজ্জ্বল দিনে রাস্তায় স্বাধীনভাবে হাসিমুখে হেঁটে বেড়াচ্ছেন। দৃশ্যগুলো এমনভাবে উপস্থাপন করা হয় যেন সেটিই ছিল নারী মুক্তি আর স্বাধীনতার চূড়ান্ত উদাহরণ। রাইট। কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা যখন সরবরাহকৃত ঐতিহাসিক তথ্যসূত্রগুলো বিশ্লেষণ করব, তখন দেখব যে এই তথাকথিত মুক্তির আড়ালে আসলে এক ভয়াবহ রাজনৈতিক যুদ্ধ লুকিয়ে আছে। হ্যাঁ, কারণ ঐতিহাসিক দলিলগুলো ঘাঁটলে দেখা যায় যে জোর করে আবরণ পরানোটা যেমন নিপীড়নের, ঠিক তেমনি জোরপূর্বক আবরণ খুলে ফেলাটাও অনেক ক্ষেত্রে ছিল চরম দমনমূলক। তো আমরা এখানে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পক্ষ নিচ্ছি না। একদমই না। আমাদের কাজ শুধু তথ্যসূত্রগুলোর আলোকে ইতিহাস বিশ্লেষণ করা। ঠিক, মানে সরবরাহকৃত তথ্যসূত্রগুলোতে যে ঐতিহাসিক ঘটনাপ্রবাহের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তুলে ধরাই আমাদের লক্ষ্য। আচ্ছা, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখি। শুরু করা যাক। ওই সোশ্যাল মিডিয়ার দৃশ্যগুলো আসলে অত্যন্ত সুকৌশলে তৈরি একটি বাইনারি বা দ্বিমাত্রিক চিত্র আমাদের মস্তিষ্কে গেঁথে দেয়। বাইনারি চিত্র বলতে ঠিক কী বোঝাচ্ছেন? মানে ধরুন এমনভাবে দেখানো হয় যেন একদিকে রয়েছে পশ্চিমা স্টাইলের পোশাক যা আধুনিকতা এবং স্বাধীনতার সমার্থক, আর অন্যদিকে রয়েছে ধর্মীয় বা ঐতিহ্যবাহী পোশাক যা কেবলই পশ্চাৎপদতার প্রতীক। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের হাতে থাকা গবেষণাপত্রগুলো এই সরল ন্যারেটিভকে সম্পূর্ণ ভেঙে দেয়। রাষ্ট্র আরোপিত এই আবরণ উন্মোচনের ইতিহাসটি আসলে ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং নারী দেহকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার এক নির্মম দলিল। দারুণ একটা পয়েন্ট। আর এই নিয়ন্ত্রণের সবচেয়ে প্রকট উদাহরণটি আমরা দেখতে পাই ১৯২৫ থেকে ১৯৪১ সাল পর্যন্ত শাসন করা ইরানের রেজা শাহের আমলে, তাই না? হ্যাঁ, একদম। রেজা শাহ ইরানকে অত্যন্ত দ্রুত একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। মানে একটা দেশের আধুনিকীকরণ তো হতে পারে তার অর্থনীতি, শিক্ষা বা প্রযুক্তির মাধ্যমে। তিনি কেন মানুষের পোশাক, বিশেষ করে নারীদের পোশাকের ওপর এত বেশি আক্রমণাত্মক হয়ে উঠলেন? কারণ তার কাছে আধুনিকীকরণের সংজ্ঞাটি ছিল সম্পূর্ণ দৃশ্যমান বা বলতে পারেন ভিজুয়াল। তিনি বিশ্বাস করতেন একটি রাষ্ট্রকে যদি ইউরোপের মতো আধুনিক হতে হয় তবে তার নাগরিকদের দেখতেও ঠিক ইউরোপীয়দের মতোই হতে হবে। তার মানে এটা ছিল এক ধরনের বাহ্যিক আধুনিকীকরণ। রাইট, এক ধরনের সুপারফিশিয়াল মডার্নাইজেশন। আর এই চিন্তাধারা থেকেই ১৯৩৬ সালে তিনি কাশফি হিজাব নামের সেই চরম বিতর্কিত আইনটি পাস করেন। যেখানে জনসমক্ষে হিজাব বা নিকাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল, তাই তো? একদম। বিষয়টা কেবল এমন ছিল না যে তিনি পশ্চিমা পোশাককে উৎসাহিত করছিলেন। তিনি মূলত ঐতিহ্যবাহী পোশাক পরিধানকে একটি রাষ্ট্রীয় অপরাধে পরিণত করেছিলেন। তথ্যসূত্রগুলো ঘাঁটতে গিয়ে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হল এই আইনের ভুক্তভোগী কিন্তু কেবল মুসলিম নারীরা ছিলেন না। হ্যাঁ, অনেকেই এই ব্যাপারটা এড়িয়ে যান। ইরানের অনেক ইহুদি এবং খ্রিস্টান নারীও তো তাদের নিজস্ব ধর্মীয় বা ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী মাথা ঢেকে রাখতেন। ঠিক বলেছেন। এই আইনের ফলে ৩ ধর্মের নারীরাই মারাত্মক বিপাকে পড়েন। পুলিশ রাস্তায় টহল দিত এবং কোনো নারীকে হিজাব বা আবরণ পরিহিত অবস্থায় দেখলে প্রকাশ্যে মারধর করত। অবিশ্বাস্য। এমনকি জোরপূর্বক তাদের মাথার কাপড় টেনে খুলে নিত। এটা কতটা ভয়ানক একটা ব্যাপার হতে পারে ভাবুন তো একবার। শুধু তাই নয়, এই নারীদের শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। এর মনস্তাত্ত্বিক প্রভাবটা একবার কল্পনা করুন। মানে যারা এতদিন এটা পরে অভ্যস্ত ছিল। হ্যাঁ, যে নারীরা জীবনভর একটি নির্দিষ্ট পোশাককে তাদের সম্মান এবং পরিচয়ের অংশ হিসেবে ধারণ করে এসেছেন, হঠাৎ করে রাষ্ট্র তাদের সেই নিরাপত্তাটাই কেড়ে নিল। অপমানের লজ্জায় এবং পুলিশের বর্বরতার ভয়ে অসংখ্য নারী নিজেদের ঘরের ভেতর বন্দী করে ফেলেন। হুম, এটা একটা অদ্ভুত প্যারাডক্স। মানে ধরুন প্রচণ্ড শীতে কাউকে জোর করে তার সবচেয়ে আরামদায়ক কোটটি খুলে ফেলার মতো অবস্থা। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। লোকটা শীতে কাঁপছে, তার নিজেকে অরক্ষিত মনে হচ্ছে, কিন্তু তাকে জোর গলায় বলা হলো যে তুমি এখন স্বাধীন। যে আধুনিকায়নের নামে
এই আইন করা হলো, সেই একই আইনের কারণে সমাজের একটি বিশাল অংশ গৃহবন্দী হয়ে পড়ল। ঠিক তাই, জনসম্মুখে এই অবমাননা সহ্য করতে না পেরে অনেক নারী যে আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন, সেই অন্ধকার ইতিহাস তো সোশ্যাল মিডিয়ার ওই রৌদ্রোজ্জ্বল ফুটেজগুলোতে দেখানো হয় না। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? ওই ফুটেজগুলো কি তবে পুরোপুরি মিথ্যে? মিথ্যা বলা যাবে না, তবে ওই ফুটেজগুলো মূলত সমাজের একটি অতি ক্ষুদ্র সুবিধাভোগী শ্রেণীর প্রতিনিধিত্ব করে। পরবর্তীতে ১৯৫৩ সালে মার্কিন ও ব্রিটিশ মদতপুষ্ট অপারেশন আজাক্স নামের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যখন যখন মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতা এলেন, হ্যাঁ, যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা মুসাদ্দেককে সরিয়ে রেজা শাহের পুত্র ক্ষমতায় এলেন, তখন ওই নীতির খুব একটা পরিবর্তন হয়নি। তিনি হয়তো রাস্তায় পুলিশ দিয়ে আবরণ টেনে খোলেননি, কিন্তু সামাজিকভাবে এমন একটি কাঠামো তৈরি করেছিলেন যেখানে আবরণ পরিহিতা নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো। আচ্ছা, ইরানের এই কৌশল, মানে পশ্চিমা পোশাককে প্রগতির সমর্থক হিসেবে দাঁড় করানো, এটি কি কেবল তাদের নিজস্ব উদ্ভাবন ছিল, নাকি এই অঞ্চলে আধুনিকীকরণের একটি বৃহত্তর মডেল হিসেবে কাজ করছিল? এটা আসলে একটা বৃহত্তর মডেলেরই অংশ ছিল, কারণ তৎকালীন তুরস্কেও তো আমরা প্রায় একই ধরনের পরিবর্তন দেখতে পাই। হ্যাঁ, মুস্তাফা কামাল আতাতুর্কের শাসনকালের কথা বলছেন তো, ১৯২৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত? একদম। আতাতুর্কের মডেলটা ছিল ঠিক এই একই ধারণারই আরেকটি রূপ, তবে এর প্রয়োগ ছিল কিছুটা ভিন্ন। আতাতুর্ক ইউরোপীয় রীতিনীতি দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন, বিশেষ করে ফরাসি লাইসিতে বা ধর্মনিরপেক্ষতার নীতি দ্বারা। আমাদের এখানে একটু পরিষ্কার করা দরকার। সাধারণ ধর্মনিরপেক্ষতা আর এই ফরাসি লায়াসিতের মধ্যে তো একটা মৌলিক পার্থক্য রয়েছে, তাই না? হ্যাঁ, বিশাল পার্থক্য। সাধারণ ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা রাখে, কিন্তু লাইসিতে চায় জনপরিসর বা পাবলিক স্পেস থেকে ধর্মের যে কোনো দৃশ্যমান প্রতীককে সম্পূর্ণ মুছে ফেলতে। অর্থাৎ রাষ্ট্র কেবল নিরপেক্ষ থাকছে না, বরং সক্রিয়ভাবে মানুষের ব্যক্তিগত ধর্মীয় প্রকাশকে জনসমক্ষ থেকে তাড়িয়ে দিচ্ছে। একদম নিখুঁত বিশ্লেষণ। আতাতুর্ক সরাসরি আইন করে হিজাব নিষিদ্ধ করেননি, কিন্তু তিনি একে সামাজিকভাবে পশ্চাৎপদতার প্রতীক হিসাবে দাঁড় করান। মানে প্রাতিষ্ঠানিক এবং জনসমাগম স্থলে হিজাব পরিহিত নারীদের তীব্র মানসিক চাপের মুখে পড়তে হতো। রাইট। তিনি পশ্চিমা মূল্যবোধ প্রচারের জন্য তার স্ত্রী লতিফে হানিমকে জনসম্মুখে হিজাব ছাড়াই উপস্থিত করতেন। এটি ছিল একটি অত্যন্ত সুকৌশলী ভিজুয়াল প্রোপাগান্ডা। তাহলে প্রশ্নটা আবার সেখানেই ফিরে আসে, নারীদের স্বাধীনতা, তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার কি কেবল তারা কতটা ইউরোপীয়দের মতো পোশাক পরতে পারে তার উপরই নির্ভরশীল? সেটাই তো আসল ট্র্যাজেডি। যখন রাষ্ট্র ঠিক করে দিচ্ছে নারীকে প্রগতিশীল প্রমাণ করতে হলে তাকে কি পড়তে হবে বা কি খুলতে হবে, তখন তো নারীর নিজস্ব পছন্দের কোনো জায়গাই অবশিষ্ট থাকছে না। ঠিক। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এই ধারণার শেকল আরও অনেক গভীরে ছড়ানো। ইরান বা তুরস্কের এই রাষ্ট্রীয় আধুনিকীকরণের মডেলগুলো মূলত পশ্চিমা উপনিবেশবাদের সরাসরি ফসল। আচ্ছা, মানে কলোনিয়ালিজমের ইম্প্যাক্ট। হ্যাঁ, বিশেষ করে উত্তর আফ্রিকায় ফরাসি উপনিবেশবাদের দিকে তাকালে এই উদ্ধারকারী মানসিকতার বা সেভিয়ার কমপ্লেক্সের আসল রূপটি আরও পরিষ্কার হয়ে ওঠে। ফরাসিদের একটি অত্যন্ত সুপরিচিত ঘোষিত লক্ষ্য ছিল সভ্য করার মিশন, বা ফরাসি ভাষায় মিশো সিভিলিজাট্রিস। তিউনিশিয়ায় ১৮৮১ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ফরাসি শাসন আমলের কথা আমাদের তথ্যসূত্রগুলোতে খুব জোরালোভাবে এসেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, বলুন। একটি উপনিবেশিক শক্তির মূল লক্ষ্য তো থাকে সম্পদ শোষণ করা আর সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখা। তারা কেন সেখানকার নারীদের পোশাকের পেছনে এত সময় আর শক্তি ব্যয় করছিল? কারণটা খুব ইন্টারেস্টিং। সামরিক নিয়ন্ত্রণ কখনোই একটি সমাজের মনস্তত্ত্বকে জয় করতে পারে না। উপনিবেশিক শাসকেরা খুব দ্রুতই বুঝতে পেরেছিল যে উত্তর আফ্রিকার সমাজগুলোর প্রতিরোধের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তাদের পারিবারিক এবং সামাজিক কাঠামো। তার মানে এই কাঠামোকে ভাঙতে হলে তাদের ব্যক্তিগত পরিসরে বা প্রাইভেট স্পেসে প্রবেশ করতে হবে। একদম তাই। আর সেই ব্যক্তিগত পরিসরের সবচেয়ে দৃশ্যমান প্রতীক ছিল নারীদের আবরণ বা হিজাব। তারা নারীদের উদ্ধার করার নামে অত্যন্ত সুকৌশলে হিজাবকে পশ্চাৎপদতার চূড়ান্ত প্রতীক বানিয়ে ফেলেছিল। এই উদ্ধার করার আড়ালে যে কতটা ভয়ঙ্কর প্রোপাগান্ডা চলছিল,
আলজেরিয়ার একটি নির্দিষ্ট ফরাসি পোস্টার তো তার সবচেয়ে বড় প্রমাণ। ওই পোস্টারটার কথা বলছেন তো, যেখানে হ্যাঁ, যেখানে লেখা ছিল, তুমি কি সুন্দরী নও, নিজের অবগুণ্ঠন উন্মোচন করো। আমি এই বাক্যটি নিয়ে অনেকক্ষণ ভেবেছি। এই একটিমাত্র বাক্য কিভাবে নারীদের সমগ্র অস্তিত্বকে কেবল শারীরিক সৌন্দর্যের মানদণ্ডে নামিয়ে আনে, তা সত্যিই শিউরে ওঠার মতো। সত্যি এই পোস্টারটির পেছনের মনস্তত্ত্ব আসলে কি নির্দেশ করে বলে আপনার মনে হয়? এখানে স্পষ্টতই উপনিবেশিক শাসকদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা মেল গেজ কাজ করছিল। শাসক গোষ্ঠীর পুরুষেরা ঠিক করে দিচ্ছিল একজন নারীর মূল্য কোথায়। নারী যেন কোনো স্বাধীন সত্তা নয়, বরং সে সুন্দর কিনা সেটা যাচাই করার অধিকার কেবল ওই ফরাসি শাসকদের চোখের। দারুণ বলেছেন। তারা মুখে নারী মুক্তির কথা বলছিল ঠিকই, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল নিজেদের চোখের ক্ষুধা মেটানো এবং শাসিত সমাজের নারীদের প্রদর্শনীর বস্তুতে পরিণত করা। হ্যাঁ, আর আমাদের গবেষণাগুলো কিন্তু এই ধারণাকে আরও গভীর স্তরে নিয়ে যায়। ১৯৯৮ সালে প্রকাশিত টড পোর্টারফিল্ডের লেখা একটি গবেষণা বলছে, ফরাসি শিল্পকলা ও মনস্তত্ত্বে এই উপনিবেশিক দৃষ্টি বা কলোনিয়াল গেজ অনেক আগে থেকেই প্রথিত ছিল। ও আচ্ছা, চিত্রকর্মের রেফারেন্সটার কথা বলছেন? হ্যাঁ, ১৮৩৪ সালে ফরাসি চিত্রশিল্পী দেলাক্রোয়ের আঁকা উইমেন অফ অ্যালজিয়ার্স ইন দেয়ার অ্যাপার্টমেন্ট ছবিটির কথা ধরা যাক। এই ছবিটিতে তিনি একটি হারেমের ভেতরের দৃশ্য এঁকেছিলেন, যেখানে নারীরা আবরণহীন অবস্থায় রিল্যাক্স করছেন। এটা তো নিশ্চয়ই শুধু একটা সাধারণ পেন্টিং ছিল না। একদমই না। এটি ছিল ফরাসি সাম্রাজ্যবাদের একটি রূপক। বহিরাগতদের কাছে সম্পূর্ণ অচেনা এবং দুর্ভেদ্য একটি সমাজকে দৃশ্যত পেনিট্রেট বা ভেদ করার একটি ফ্যান্টাসি ছিল এটি। আর এই ভেদ করতে না পারার হতাশা নিয়েই তো দার্শনিক ফ্রান্সিস ফানো তার অসাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি দিয়েছিলেন। হ্যাঁ, ফানোর ওই উক্তিটা। ফানোয়ের একটি বিখ্যাত উক্তি আমাদের সূত্রগুলোতে আছে যে নারী না দেখেই দেখতে পায়, সে উপনিবেশবাদীকে হতাশ করে। ফরাসি শাসকদের এই হতাশার পেছনের আসল কারণটা ঠিক কী ছিল? কারণটা ছিল ক্ষমতার ভারসাম্যহীনতা। একটু বুঝিয়ে বলি। উপনিবেশিক প্রভুরা আলজেরীয় সমাজের অর্থনীতি, রাজনীতি, রাস্তাঘাট সবকিছু নিয়ন্ত্রণ করতে পারলেও এই আবৃত নারীদের তারা নিজেদের চোখের নাগালে পাচ্ছিল না। মানে আবরণ পরিহিতা একজন নারী উপনিবেশিক শাসককে দেখতে পাচ্ছে, কিন্তু শাসক তাকে দেখতে পাচ্ছে না। রাইট। এই বিষয়টি শাসকদের মধ্যে এক ধরনের তীব্র মনস্তাত্ত্বিক শূন্যতা এবং আক্রোশের জন্ম দিত। ফরাসিরা নারীদের মুখের এই আবরণ উন্মোচন করাকে সমগ্র আলজেরিয়াকে নগ্ন করা বা পরাস্ত করার সমার্থক হিসেবে দেখেছিল। মানে নারী দেহ জয় করাটাই যেন রাষ্ট্র জয় করার সমান হয়ে দাঁড়িয়েছিল। একদম তাই। প্রকৃতি খসে পড়া আবরণ তাদের কাছে মনে হতো যেন অ্যালজেরীয় সমাজের একটে করে প্রতিরক্ষা দুর্গ ভেঙে পড়ছে। এই আক্রোশ এবং ফ্যান্টাসির একটি চরম বিকৃত রূপ আমরা দেখতে পাই বিংশ শতাব্দীর শুরুতে তৈরি ফরাসি পোস্টকার্ডগুলোতে। সেখানে অ্যালজেরীয় নারীদের ধীরে ধীরে আবরণমুক্ত করার দৃশ্য, এমনকি অর্ধনগ্ন ছবিও ছাপিয়ে বিক্রি করা হতো। হ্যাঁ, আর এই উন্মাদনার চূড়ান্ত এবং সবচেয়ে নাটকীয় বহিঃপ্রকাশ ঘটেছিল ১৯৫৮ সালের ১৩ই মে তারিখে। ওই যে অ্যালজেরিয়াতে তথাকথিত পিতৃতন্ত্র থেকে মুক্তির নামে এক প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঠিক, যেখানে ফরাসি সামরিক উপস্থিতিতে অ্যালজেরীয় মুসলিম নারীদের জোরপূর্বক আবরণ উন্মোচন করানো হয়েছিল। সত্যি অবিশ্বাস্য। এখানেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ আমরা এখানে এক চরম এবং ভয়ঙ্কর দ্বিচারিতা দেখতে পাচ্ছি। কিরকম? মানে ধরুন, উপনিবেশিক শাসকরা একদিকে মুখে নারীদের উদ্ধার করার কথা বলছে, সভ্য করার কথা বলছে, আর অন্যদিকে তাদের শরীরকে নিছক একটা বস্তুতে পরিণত করছে। তূত্রসূত্রগুলো যখন আরও গভীরে যায়, তখন এই তথাকথিত আলোকিত করার প্রকল্পের আড়ালের অন্ধকার বাস্তবতাগুলো বেরিয়ে আসে। ঠিক বলেছেন। ১৮৩০ সালে আলজেরিয়া দখলের পর ফরাসিদের গৃহীত নীতিগুলো বিশ্লেষণ করলে এই অন্ধকার বাস্তবতা খুব স্পষ্ট হয়ে ওঠে। ডায়ান এফ জর্জের সম্পাদিত গবেষণায় একটি অত্যন্ত ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। ওই চিকিৎসা ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়টা। হ্যাঁ, ফরাসি উপনিবেশিক শাসকরা এবং তাদের চিকিৎসকরা স্থানীয় মুসলিম নারীদের শরীরকে স্রেফ রোগের আধার হিসেবে সংজ্ঞায়িত করেছিল। তারা স্বাস্থ্যরক্ষার অজুহাতে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা ও জোরপূর্বক চিকিৎসা পদ্ধতি চালু করে। তার মানে
চিকিৎসা বিজ্ঞানকে এখানে মানুষের সেবা করার বদলে নজরদারি এবং নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ওরোপুলি ফরাসি চিকিৎসকরা এক প্রকার গেটকিপার বা নিয়ন্ত্রক হয়ে উঠেছিল। তারা সমাজের নারীদের, বিশেষ করে যৌনকর্মীদের নিবন্ধনের জন্য খাতা তৈরি করে এবং বাধ্যতামূলকভাবে যোনিপথ পরীক্ষার মতো চরম অপমানজনক এবং অমানবিক নিয়ম চালু করে। মানে এর মাধ্যমে তারা মূলত নারীদের উপর রাষ্ট্রের একছত্র মালিকানা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। হ্যাঁ, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। আর সবচেয়ে বড় পরিহাসের বিষয় হল ফরাসি সৈন্যদের সুরক্ষার অজুহাতে তারা আলজেরিয়াতে সামরিক পতিতালয় বা রেড লাইট ডিস্ট্রিক্ট তৈরি করেছিল। ঠিক, যে নারীদের তারা অন্ধকার থেকে আলোতে আনার, স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল, তাদেরকেই আবার নিজেদের সৈন্যদের পাশবিক যৌন চাহিদা মেটানোর জন্য প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করছিল। এটি কেবল ভণ্ডামি নয়, এটি মানবতার চরম লঙ্ঘন। জাইহেন কেপসিয়ের গবেষণায় এই পাশবিকতার আরও একটি দিক খুব স্পষ্টভাবে উঠে এসেছে। এই যৌন সহিংসতা বা ধর্ষণের বিষয়টি কেবল সৈন্যদের ব্যক্তিগত লালসার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে এটা কি প্রাতিষ্ঠানিক কোনো পলিসি ছিল? এটা ছিল উপনিবেশিক যুদ্ধ কৌশলের একটি অত্যন্ত সুপরিকল্পিত হাতিয়ার। যুদ্ধের হাতিয়ার হিসেবে ধর্ষণের ব্যবহার ইতিহাসে আমরা আরও অনেক জায়গায় দেখেছি, যা সমাজকে ভেতর থেকে ভেঙে দেয়। কিন্তু আলজেরিয়ার এই নির্দিষ্ট প্রেক্ষাপটে ফরাসিদের এই কৌশলের মূল লক্ষ্য কী ছিল? ফরাসিরা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছিল যে আলজেরীয় সমাজ ব্যবস্থা নারীদের সম্মান এবং পবিত্রতার ধারণার ওপর গভীরভাবে নির্ভরশীল। একটি পরিবারের, একটি গোত্রের সম্মান সরাসরি নারীদের মর্যাদার সাথে যুক্ত ছিল। আচ্ছা, বুঝতে পারছি। তাই যখন ফরাসি সৈন্যরা নারীদের ধর্ষণ করত, তারা কেবল একজন ব্যক্তির ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছিল না, তারা মূলত পুরো সমাজের সম্মান, আত্মমর্যাদা এবং সামাজিক প্রতিরোধ কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে চাইছিল। এটি ছিল একটি গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদম। তথাকথিত সভ্যতার আলো ছড়ানোর আড়ালে তারা মূলত নারী দেহকে উপনিবেশিক শোষণ এবং ধ্বংসযজ্ঞের চূড়ান্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। মানে এই পুরো আলোচনাটা থেকে আমরা যদি মূল নির্যাসটুকু টেনে আনি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে সরবরাহকৃত তথ্যসূত্র অনুযায়ী পোশাক বা আবরণ এখানে কেবল আর ব্যক্তিগত রুচির বিষয় ছিল না। না, মোটেও না। উপনিবেশিক শাসক এবং স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র যখন জোর করে নারীদের পোশাক খুলে ফেলতে চেয়েছে, তখন সেই হিজাব বা আবরণ একটি সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেয়েছে। এটি উপনিবেশের বাদ, অমানবিকরণ এবং নারীদেহকে পণ্যে পরিণত করার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। অসাধারণ একটা সারসংক্ষেপ। যে পোশাককে তারা পশ্চাৎপদতার নাম দিয়ে কেড়ে নিতে চেয়েছে, সেই পোশাকটি হয়ে উঠেছিল নিজস্ব পরিচয় আর আত্মমর্যাদা টিকিয়ে রাখার এক নীরব অথচ শক্তিশালী হাতিয়ার। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা যদি বর্তমান সময়ের দিকে তাকাই, উপনিবেশবাদে সেই সরাসরি শাসন হয়তো আজ আর নেই। ফরাসি সৈন্য বা রেজা শাহের পুলিশ হয়তো আজ রাস্তায় দাঁড়িয়ে জোর করে কারো পোশাক খুলে নিচ্ছে না। হ্যাঁ, বাহ্যিকভাবে দৃশ্যপটটা বদলেছে। কিন্তু আধুনিক পপ কালচার বা মিডিয়ার দিকে তাকালে এই ঔপনিবেশিক পুরুষতান্ত্রিক দৃষ্টি বা মেল গেজ কি সত্যিই বিলুপ্ত হয়েছে? মিডিয়াতে এখনও সেই প্রচ্ছন্ন ধারণাটি খুব সূক্ষ্মভাবে প্রচার করা হয়, যেখানে দেখানো হয় নারী যত বেশি শরীর প্রদর্শন করবে সে তত বেশি স্বাধীন, তত বেশি আধুনিক। এটি এমন একটি প্রশ্ন যা এই ইতিহাস জানার পর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমরা একদম শুরুতে ওই যে টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের কথা বলেছিলাম, যেখানে পশ্চিমা পোশাক পরা ১৯৬০-এর দশকের নারীদের স্বাধীনতার প্রতীক হিসাবে দেখানো হয়। হ্যাঁ, আজকের এই সম্পূর্ণ আলোচনা এবং ইতিহাস বিশ্লেষণ করার পর আমাদের দৃষ্টিভঙ্গি হয়তো আগের মতো সরল থাকবে না। ইতিহাস ঘাটলে দেখা যায় ক্ষমতাশালীরা সবসময় ঠিক করে দিতে চেয়েছে নারীদের কেমন হওয়া উচিত, তাদের কি পরা উচিত, তা সে জোর করে আবরণ পরানো হোক বা জোর করে আবরণ খুলে ফেলাই হোক। একদমই তাই। যদি আধুনিক সমাজও নারীদের স্বাধীনতাকে তাদের পোশাকের পরিমাণের ওপর ভিত্তি করেই মাপতে থাকে, তবে সমাজ কি সত্যিই সেই উপনিবেশিক মানসিকতা, সেই পুরুষতান্ত্রিক দৃষ্টি বা মেল গেজের শেকল থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছে, নাকি সেই একই শেকল আজ কেবল ভিন্ন রূপে আধুনিকতার মোড়কে মানুষের মনোজগতে রাজত্ব করছে? এই গভীর ভাবনার জায়গাটিতেই আজকের মতো আমাদের এই আলোচনা শেষ করছি।